গুড মর্নিং, ক্লাস শুরু হচ্ছে এখন। আচ্ছা, আমরা যা বলছিলাম ডিসলোকেশন সম্পর্কে আমরা কতটুকু দেখেছিলাম, আমরা মনে হয় যে এই জিনিস, হ্যাঁ এটা আমরা পড়েছিলাম। আচ্ছা, এগুলো আমরা দেখেছিলাম। বেসিক্যালি ডিসলোকেশন আমরা আরো ডিটেইলসে যাচ্ছি। ডিসলোকেশনে আমরা কিছু দেখি। ডিসলোকেশন আইডিয়াটা ছিল হচ্ছে এরকম ভাবে আসলো যে আমি একবারে এই যে এতগুলোকে যদি আমি একবারে মুভ করতে চাই, তাহলে আমাকে থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেস যে ভ্যালু, সেই ভ্যালু পরিমাণ দিয়ে আমাকে মুভ করাতে হবে, যেটা যেভাবে করে থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেস ক্যালকুলেট করা হয়। কিন্তু আমি যদি এভাবে না করে আমি যদি এমন একটা কিছু করি, মনে করো এই অ্যাটমটাকে সে পজিশন এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, এভাবে করে যদি একটা অ্যাটম অ্যাটম শুধু মুভ করতে থাকে, তাহলে কি হবে? আমার এনার্জি কম্পারেটিভলি কম লাগবে না? 100টা মুভ করানোর জন্য যে পরিমাণ এনার্জি লাগবে একটা মুভ করাতে, তার থেকে আমার এনার্জি 100 ভাগের 1 ভাগ না হোক কিন্তু কম লাগবে, তাই না? সেরকম হচ্ছে যে আমরা যদি একটা কার্পেটকে চিন্তা করি, একটা রুমের মধ্যে একটা কার্পেট বিছানো আছে। এখন কার্পেটটাকে তুমি চাচ্ছ একটু মুভ করাতে। মনে করো তুমি যেভাবে বিছিয়েছো, তুমি চাচ্ছ যে একদিকে কর্নার বেশি হয়ে গেছে, ওদিকে তুমি দরজা আটকাতে পারছো না, এখন তুমি কি করবে? এটাকে অপোজিট ডিরেকশন এটাকে নিবে। তাহলে আমরা কিভাবে নিব এটাকে? কে বলবে? সাদিকা, জান্নাত, ইমা, তুমি বলো, জোরে বলবে। কার্পেটটাকে আমরা কিভাবে মুভ করাবো যদি কার্পেটটাকে সরাতে চাই? একা তুমি করতে যদি চাও কি করবে? স্যার এক সাইডে টান দিলেই শুরু হয়ে যাবে। আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। আমার এখানে কি ভলিউমের সমস্যা আছে? ও, আমার ভলিউম কমা। হ্যাঁ বলো। স্যার এক সাইডে টান দিলেই তো ফোল্ডিংটা খুলে যাবে। না, হয়নি। মেহেদী হাসান প্রিন্স। স্যার এই যে লেফট সাইডে যে এইটা দেয়া জোরে আছে, মানে বলো। একটা লেফট সাইডে যে পিকচারটা দেয়া আছে এরকম আমরা একটা ওয়েভের মতো দিব, তাহলে ওই একটা হ্যাঁ ওয়েভের মতো একটা জিনিস ক্রিয়েট হবে, ওইটা প্রপাগেট করবে, এনার্জি কম লাগবে আর কি আমার। হ্যাঁ, আমরা হচ্ছে আহসানুল হাবিব, স্যার আমরা কি করব? আমরা করব কি, যদি একজন বা দুইজন হই, আমরা 10 জন যদি থাকি, তাহলে আমরা একদিক ধরে, সাদিকা যেভাবে বলেছে, আমরা 10 জন মানুষ থাকলে আমরা সেটা করতে পারবো। একদিক ধরে হেইও বলে টান দেব, আমরা কার্পেট সরিয়ে ফেলবো। কিন্তু যদি আমি একজন বা দুইজন হই, তখন আমি কি করব? আমি দুইজন মিলে একটা কর্নার ধরে, দুই পাশের কর্নার ধরে, দুই কর্নার ধরে, মনে করো আমি এদিক থেকে একটু ধরলাম, ও আমি এখান থেকে একটু ধরলাম, এখান থেকে একটু ধরলাম, ধরে কি করব? এটাকে উপরের দিকে একটু করে হালকা করে টান দেবো। টান দিলে কি হবে? এরকম একটু উঁচু হলো। তারপরে আমি কি করবো? আস্তে আস্তে এইভাবে করে পুশ করবো। এভাবে পুশ করলে কি হবে? এই বাম্প যেটা হলো, বাম্পটা আস্তে আস্তে ডান দিকে মুভ করতে থাকবে। করতে করতে কি হবে? আমি যতটুকু এখানে মনে করো আমি 2 ইঞ্চি মুভ করাইলাম, উঁচু করাইলাম এই অংশটুকু, হ্যাঁ। তাহলে এটা আস্তে আস্তে যখন এই বাম্পটা যখন এখানে চলে আসবে, তাহলে এটা কি হলো? এই এন্ড থেকে এই এন্ডে সে 2 ইঞ্চি মুভ করে গেল, তাই না? এভাবে করে আমরা কার্পেট মুভ করাই। এই আইডিয়াগুলো হচ্ছে যে পলিয়ানিদের দেয়া আছে। তারা চিন্তা করলে যে এইভাবে করে আসলে অ্যাটমের ভিতরে মুভমেন্ট করতে হবে, যদি আমরা তাকে অল্প শক্তিতে মুভ করতে চাই। অল্প শক্তিতে কেন মুভ করানোর প্রশ্ন আসলো? প্রশ্নটা আসলো কারণটা কি, যখন আসলে দেখা গেল যে মাত্র 1 মেগাপাস্কেল, 1 এমপিএ তে ডিফর্মেশন হয়ে যাচ্ছে। একটা ম্যাগনেসিয়াম একটা সিঙ্গেল ক্রিস্টাল মাত্র 1 মেগাপাস্কেলে সে ডিফর্ম করে ফেলতেছে, যেখানে তার শিয়ার স্ট্রেস থিওরিটিক্যালি বলা হচ্ছে মনে করো হয়তো 1000 মেগাপাস্কেল। তো সেই কেন এই ঘটনাটা ঘটলো, সেইটা থেকে তারা এই আইডিয়াটা দিল। তারা কি করলো? অপটিক্যাল মাইক্রোস্কোপ আবার চেক করলো, মানে তারা না, এগুলো পরে আস্তে আস্তে এগুলো অপটিক্যাল মাইক্রোস্কোপে চেক করা হলো।
দেখা গেল যে ক্রিস্টালের ভিতরে এরকম কিছু দাগ দাগ দেখা যাচ্ছে, যে ক্রিস্টালটাকে সিঙ্গেল ক্রিস্টালটাকে ডিফর্ম করা হলো। তারপর আর একটু ভালো করে চেক করে দেখা গেল যে এই দাগগুলো আসলে দাগ না, এগুলো এরকম ধাপের মতো আছে, সিঁড়ির ধাপের মতো, স্টেপের মতো তৈরি হয়েছে। ঠিক আছে, এরকম করে একটা স্টেপ, তার উপরে আরেকটা স্টেপ, দেন অ্যানাদার ওয়ান, এভাবে করে করে স্টেপ গুলো, যেগুলো অল্প রেজলিউশনে আমরা এরকম একটা সিঙ্গেল লাইনের মতো করে দেখতে পাচ্ছি। বেশি রেজলিউশনে গেলে আমরা এরকম করে স্টেপ দেখতে পাচ্ছি। এই জিনিসগুলোকে বলা হচ্ছে, তারা নাম দিলেন স্লিপ লাইন। স্লিপটা কি? স্লিপটা হচ্ছে এই যে আমি স্লিপ করালাম না, স্লিপ করিয়ে করিয়ে মুভ করালাম, এটাকে বলা হচ্ছে স্লিপ। স্লিপের আরেকটা নাম হচ্ছে ডিফরমেশন। এখন আরেকটা ক্লাসিক্যাল এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ক্যাটারপিলার। ক্যাটারপিলার দিয়ে কি হয়? এই যে ক্যাটারপিলার মনে করো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 200 মিলিমিটার ডিস্টেন্স। সে এখন কিভাবে মুভ করবে? 200 পর্যন্ত সে যাবে কিভাবে? সে একবারে চলে যাবে না, সে কি করে? একটা হাম্প ক্রিয়েট করে। এইখানে একটা হাম্প তৈরি হলো, এই হাম্পটাকে আবার সে সামনের দিকে ঠেলে দিল, তারপর আবার একটু সামনের দিকে ঠেলে দিল, করে করে হয়ে যখন আসলো, এই হাম্পটা হচ্ছে মনে করো 20 মিলিমিটারের। তারপর সে যখন স্ট্রেট হয়ে গেল, সে 20 মিলিমিটার, এখান থেকে 20 মিলিমিটার মাইনাস হলো, এইখানে 20 মিলিমিটার যোগ হলো। বুঝতে পেরেছো? এইভাবে করে করে মুভ করে, এবং যেই ডিরেকশনে এই ডিফর্মেশনটা হলো, সেই ডিরেকশনটার নাম হচ্ছে বার্গার ভেক্টর। ওই দিন তোমাদেরকে আমি ক্লাসে বললাম না বার্গার ভেক্টর, এটা হচ্ছে আমাদের বার্গার ভেক্টর। এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, বার্গার ভেক্টর, এটাকে বি, ছোট হাতের বি, বি ফর বাংলাদেশ, এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে বার্গার ভেক্টর। তাহলে যে ডিরেকশনে ডিফর্মেশন হবে সেটা হচ্ছে আমাদের বার্গার ভেক্টর। তাহলে এইখানে এটা বার্গার ভেক্টর কি হবে? এই ডিরেকশনটা হচ্ছে আমাদের বার্গার ভেক্টর, যে ডিরেকশনে ডিফর্মেশন হচ্ছে। তাহলে আমরা যদি এইগুলো হওয়ার আরো প্রায় 20 বছর 25 বছর পরে, তারপর হচ্ছে টিইএম, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে আসলে বের করা গেল যে ম্যাটেরিয়ালের ভিতরে ডিসলোকেশন যে আছে, সেই জিনিসটা পরে আস্তে আস্তে বের করা গেল। কিভাবে তারা দেখলো? এরকম করে এই যে লাইনের মতো করে ডিসলোকেশন যে মুভমেন্ট গুলো এরকম লাইনের মতো করে করে দেখা যাচ্ছে, এইভাবে করে করে দেখতে পারলো। আরো রিসেন্টলি সিলিকনে কিছু স্পেসিমেন থেকে দেখা গেল যে এই যে ডিসলোকেশন গুলো এরকম লাইনের মতো, তারা দেখা গেল ট্যাঙ্গল হয়ে আছে। হ্যাঁ, বড় লম্বা লম্বা লাইন গুলো তারা ট্যাঙ্গল হয়ে আছে। এইভাবে করে করে আমরা ডিসলোকেশন গুলো টিএম এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ডিসলোকেশন গুলো আসলে কিছু আছে। প্রথমে আইডিয়াটা দেওয়া হলো 1934 দেন অ্যারাউন্ড ইন 50s যে, তারপরে আমাদের টিএম এ যে এটা দেখা গেল যে অ্যাকচুয়ালি ইট ইজ রিয়েল, যে there are some defects, light defects named dislocations. তাহলে জিনিসটা আসলে কি? এটা খুব সম্ভবত রিডের আইডিয়া। রিড নামে একজন ছিলেন, উনি মনে হয় এই 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 একটা আইডিয়াটা দিয়েছেন, যে এই ছবিটাকে এইভাবে করে প্রথম এরকম একটা আইডিয়া দিলেন যে ডিসলোকেশনের কি থাকবে, একটা ফার্স্ট একটা 3D একটা আইডিয়া দিলেন। এই যে দেখো এখানে একটা এ বি যে একটা এক্সট্রা লেয়ার অফ অ্যাটমস গুলো আছে না, বাকি প্রত্যেকটা পজিশনে অ্যাটম আছে, এইখানে এই অ্যাটম গুলো আছে। এখানে যদি দেখি আমরা, এইখানে যে অ্যাটম গুলো আমরা এখানে দিয়েছি, আর এখানে কিছু আমাদের এরকম অ্যাটম আছে। এই অ্যাটম গুলো আমাদের এখানে তারা এক্সট্রা অ্যাটম জোর করে ঢুকিয়েছি, তাহলে তারা এই জায়গাতে তারা একটু কিছু ইলাস্টিক এনার্জি নিয়ে তারা বসে আছে। এইভাবে করে করে আমাদের এখানে কিছু আমাদের অ্যাটম থাকলো। আমরা আরো আসবো, আস্তে আস্তে আরো ডিটেলসে আসবো, এটা একটু পরে দেখাবো, পরে দেখাবো। এইটা এই সেমিস্টারের দরকার নেই, আমরা এটা করবো না। এখন আমরা আসি, এই যে লাইন ডিফেক্ট বা ডিফেক্ট বলি, সেটা আসলে কতটুকু জরুরি ছিল বা কেন জরুরি? এখন আমরা ডামাস্কাস স্টিলের নাম হয়তো আমরা 1-1 পড়েছি বা শুনেছি, তাই না? শুনেছি ডামাস্কাস ব্লেড। জি স্যার।
তো আমরা এগুলো যে উড স্টিল দিয়ে আমরা সেগুলো বানানো হয়। তো উড স্টিল দিয়ে বানানো হয়, তো হাই কার্বনিক কিছু স্টিল আছে। The smelting and forging of metal marks the beginning of civilization. The art of working metals was for thousands of years the major high-tech industry of our ancestor. মানে আমাদের যে ফোর্জিং করে করে যে কিছু একটা বানানো যায়, হ্যাঁ, তুমি একটা মেটালকে তুমি কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করলে না, কিচ্ছু করলে না, তুমি তাকে বসে বসে পিটাইলা, পিটায় তুমি কি করলা, তার প্রপার্টি চেঞ্জ করে দিলা। সেটা কিন্তু একটা বড় একটা আর্ট, তাই না? তুমি চিন্তা করো 1000 বছর আগে, 2000 বছর আগে তুমি জানো না কি হচ্ছে, কিন্তু তুমি তাকে পিটিয়ে পিটিয়ে তোমার এক্সপেরিয়েন্সে তুমি তাকে পিটিয়ে পিটিয়ে তুমি তার প্রপার্টি চেঞ্জ করে ফেলতেছো, খুব শক্ত করে বানিয়ে ফেলতেছো। সেটা একটা বড় একটা আর্ট না? এবং কত টেম্পারেচার দিতে হবে সেটাও তো একটা চিন্তার বিষয়। এভাবে করে তারা ট্রায়াল এন্ড এররে যে তারা চিন্তা করলো যে এত একটা পার্টিকুলার এই টেম্পারেচারে দেব, আমি তারা এতবার পিটাবো, এই শক্তিতে পিটাবো, পিটিয়ে পিটিয়ে আমি তাকে একটা সুন্দর করে একটা আর্টিফ্যাক্ট বানিয়ে ফেলবো। দামাস্কাস স্টিলে আমাদের কি হলো, এই স্টিলটা যে এরকম এই যে তলোয়ার যেটা আছে, ওই যে তলোয়ার গুলো তৈরি করা হচ্ছে তো এটা একটা অংশ, ওগুলোর ভিতরে সুন্দর করে এরকম করে কিছু প্যাটার্ন তৈরি করা হয়। হ্যাঁ, এরকম করে প্যাটার্ন গুলো তৈরি করা হয়েছিল, ওগুলোতে এরকম করে করে মার্কিং করে করে। নরমালি দুইটা থিওরি আছে ওই স্টিলটা কিভাবে হয়েছে। একটা থিওরি হচ্ছে দুই রকমের স্টিল, একটা হচ্ছে উড স্টিল আর একটা হচ্ছে জাস্ট হচ্ছে রড আয়রন। রড আয়রন আমরা জানি না কি অলমোস্ট পিওর আয়রন। এই দুটোকে একসাথে পিটায় পিটায় ফোর্জিং করে একসাথে জোড়া লাগাই দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা। আর একটা থিওরি হচ্ছে উডস স্টিলটাকেই মেনলি উডস স্টিলই ব্যবহার করা হয়েছে, এখানেই হচ্ছে তাকে পিটিয়ে 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 অনেক হাই কার্বন ছিল। কেউ বলে 1.7 কাস্ট আয়রনের কাছাকাছি পার্সেন্টেজে কার্বন ছিল, কেউ আবার বলে যে না ফসফরাস অনেক বেশি ছিল। তো এভাবে করে দিয়ে এটাকে পিটিয়ে 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 তারপর সেটাকে আমরা অনেক হার্ডেন করে আমরা ফোর্জিং করলে কি হবে, স্ট্রেন হার্ডেনিং হবে। যখন আমাদের স্ট্রেন হার্ডেনিং হবে তখন তো অবভিয়াসলি সেটা স্ট্রেংথ বেড়ে যাবে, সেটা হার্ড হয়ে যাবে অনেক। তো একটা ব্লেড করতে হলে তো আমাদের সেটাই দরকার। ব্লেড কি আমাদের ব্রিটল দরকার না হার্ড দরকার? রুবেল মিয়া, ব্লেড আমরা কি চাই, হার্ড না ব্রিটল? সরি, ব্রিটল না ডাক্টাইল, কি চাই ব্লেড? রুবেল মিয়া মনে শুনতে পাচ্ছে না। তাহলে হচ্ছে সাইদ শাহরিয়ার 49। জি স্যার। আমরা একটা ব্লেড কি চাবো, ব্রিটল না ডাক্টাইল? স্যার ব্রিটল। কেন ব্রিটল চাবো? স্যার ব্লেড ইউজ করার সময় তো স্যার আমাদের মানে এলংগেশনটা ইম্পর্টেন্ট না, স্ট্রেংথটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সেজন্য আমরা চাবো যেন এটা হাই হার্ডনেস হয়। তাই আমরা জানি কি আমাদের দেশে এখন যেসব ব্লেড তৈরি হয়, যেরকম যে রেজর ব্লেড বা নাইফ, সেগুলোতে 0.6% এর উপরে কার্বন থাকে। হ্যাঁ, কার্বনটা হচ্ছে 0.6% উপরে থাকে। হাই কার্বন দিলে কি হয়, যত আমরা আমরা যত কার্বন দিই আমরা টুটুতে পড়ে এসেছি, যত কার্বন থাকে তত আমাদের হার্ডনেস তত বাড়তে থাকে, তাই না? ইন জেনারেলি যত কার্বন দেবো তত হার্ডনেস বাড়তে থাকে। সেজন্য রেল লাইনের যে স্লিপার গুলো, রেল লাইন যেটা আর কি, আমরা ট্র্যাক যেটা, ওগুলোতে হচ্ছে 0.6% এর উপরে কার্বন থাকে। ব্লেড যদি বানায় 0.7-0.8% কার্বন থাকে যদি প্লেন কার্বন স্টিলের হয় আর কি। তাহলে এভাবে করে আমরা ছুরি বা ব্লেড যদি বানাই সেগুলো। আর যদি ওই যে রেজর ব্লেড যেগুলো সেগুলোতে এসএস স্টিল, সেগুলো ডিফারেন্ট। এইভাবে করে করে আমরা তৈরি করি। তো দেখো এইভাবে করে ওই আমলেই তারা এই জিনিস তারা বানিয়ে ফেলেছে, চিন্তা ভাবনা করে ফেলেছে, করে এইভাবে করে তারা বানাতো স্ট্রেন হার্ডেনিং করে করে। তারপরে তো এতদিন ধরে যে এই জিনিসগুলো চলছে, সেখানে কেন মেটালকে আমি প্লাস্টিক্যালি ডিফর্ম করতে পারি এবং কেন প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে আমাদেরকে ফোর্জিং করে আমি চেঞ্জ করতে পারি, কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করলাম না, কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করলাম না মানে ম্যাটেরিয়ালকে আমি হাত দিলাম না, আই ডিডন্ট চেঞ্জ দ্য ম্যাটেরিয়াল, জাস্ট প্লাস্টিক ডিফর্মেশনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ফোর্জিং এর মাধ্যমে আমি বাড়িয়ে কমিয়ে আমি ম্যাটেরিয়ালটাকে সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে আমি প্রপার্টি চেঞ্জ করে দিতে পারতেছি এবং সেটাকে আমি প্লাস্টিক্যালি ডিফর্মও করতে পারতেছি।
যেখানে আমি লোহা সরি যেখানে আমি একটা পাথরকে পিটালে পাথরকে আমি ডিফর্ম করতে পারবো না, কিন্তু আমি একটা লোহাকে পিটিয়ে ডিফর্ম করে দিতে পারবো, মানে প্লাস্টিক্যালি ডিফর্মেশন করে দিতে পারবো। এগুলো নিয়ে অনেক হয়েছে, আমরা ভলটেরা কনস্ট্রাকশন আমরা পড়েছি না, এগুলো আমরা পড়েছি। এগুলো কোথায় পড়ছি আমরা? সলিড মেকানিক্সে পড়ছি নাকি? ভলটেরা পড়ছি না আমরা? আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এই যে যাই হোক, এগুলো হচ্ছে 1934 সালের আগে এইটা কোনো এক্সপ্লেনেশন কেউ দিতে পারে নাই। 34 এসে টেইলর, ওরওয়ান এন্ড পলিয়ানি তারা আইডিয়া দিল দেয়ার ইজ সামথিং, তারা সেটার নাম ডিসলোকেশন দিল। আলটিমেটলি সেটা হচ্ছে এজ ডিসলোকেশন। এজ ডিসলোকেশন এজ ডিসলোকেশন তারা আইডিয়া দিল। তাহলে আমরা দেখি একটু হিস্ট্রিটা দেখি, আমাদের জানা দরকার, একটা হিস্ট্রিগুলো আমাদের একটু জানা দরকার আছে। তারপর হচ্ছে থিওরি অফ ইলাস্টিসিটি, ভলটেরা এবং টাম্পে তারা হচ্ছে 1905 এর দিকে আসলো। থিওরিটিক্যাল শিয়ার লিমিট আমরা একটু এটা মনে আমরা ডেরিভেশন অলরেডি করেছি। ফ্র্যাঙ্কেল 1926। এই ভার হক, যাই হোক এটা জার্মান ওয়ার্ড উচ্চারণ করতে পারি না, ইউ ডেলিঙ্গার উনি 1929 সালে উনি ডিসলোকেশনের কাছাকাছি একটা একটা থিওরি দিতে গিয়েছিলেন, কিন্তু জাস্ট কমপ্লিট হয়নি আর ইনকমপ্লিট ছিল। তারপর হচ্ছে এজ ডিসলোকেশনের আইডিয়া, ওরওয়ান, পলিয়ানি, টেইলর 34। তারপর স্ক্রু ডিসলোকেশনের আইডিয়া, বার্গার্স 39। কিভাবে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয় স্ট্রেন হার্ডিং এর জন্য যেটা দরকার, ফ্র্যাঙ্ক রিড 1950। টিএম এর মাধ্যমে প্রথম ডিসলোকেশন অবজারভেশন, হার্শ 1956। ডিসলোকেশনের প্রথম হচ্ছে ডিসলোকেশন ফ্রি সিলিকন গ্রোথ 1960 সালে ড্যাশ, তারা এগুলো প্রথম তারা গ্রোথ দেয়। তো এটা যেখান থেকে নিয়েছি সেই রাইটারের অনেক আফসোস, সেও অনেক সিনিয়র রাইটার একজন প্রফেসর। তার প্রথম হচ্ছে এই জিনিসগুলো আমাদের 3000 বছরের একটা আমাদের যে মেটালার্জির একটা ওল্ড পাজল গুলো, কিভাবে আমাদের এই যে আয়রন এজ আসলো, ব্রোঞ্জ এজ আসলো, যেখানে আমরা এত অস্ত্র ব্যবহার করলাম, এত কিছু শিখলাম, আমরা অনেক ব্যবহার শিখলাম, আর্টিফ্যাক্ট ব্যবহার করা শিখলাম, কিন্তু কোনো মেটালার্জিস্ট এখন পর্যন্ত নোবেল প্রাইজ পায়নি। এরকম একটা বড় কিছু হলো, তাদের নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, এটা হচ্ছে তার মতামত। তার কথা আমি চিন্তা করলাম, দেখলাম আসলেই ডিসলোকেশনের বা এই জিনিসগুলো কারণে কারণে একটা নোবেল প্রাইজ পাওয়ার মতো ছিল আর কি। তো ঠিক আছে, যদি এটা যাই আমরা তাহলে দুটো নাম এখন জানলাম, একটা হচ্ছে এজ ডিসলোকেশন আর একটা নাম হচ্ছে স্ক্রু ডিসলোকেশন। তাহলে আমরা একটু ব্যাক করি কি ছিল। এই যে এইখানে যেটা আছে এই ছবিটাতে একটা স্টেপ এখানে তৈরি হয়েছে, আমরা আস্তে আস্তে আরো ডিটেইলস পড়বো, তখন আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এইভাবে করে যদি ম্যাটেরিয়ালের ভিতরে একটা প্লেন, মনে করে এই প্লেনটা এইভাবে করে এই প্লেনটা মুভ করতেছে, এই যে একটা এক্সট্রা, এই প্লেনটা হচ্ছে পুরোটা নাই, কিন্তু দেখো এই প্লেনটা নিচ পর্যন্ত নাই, উপরে শুধু আছে। এইটা হচ্ছে একটা এক্সট্রা হাফ প্লেন, এটাকে বলা হলো এজ ডিসলোকেশন। এটা নাম স্যার একটা হচ্ছে এজ। কোশ্চেন স্যার। বুঝি নাই স্যার একটা কোশ্চেন। এত তাড়াতাড়ি? আচ্ছা বলো। স্যার এই প্লেনগুলা কি অল টাইম হাফ প্লেনই হয়? এটা কি ছোট হইতে পারে না, বড় হইতে পারে না? হ্যাঁ, বুঝি নাই। স্যার প্লেনগুলা কি সবসময় হাফ প্লেনই হয়? না 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 না, এক্সট্রা প্লেন। মনে করো এই যে তোমার দুইটা অ্যাটম দিয়ে হইতে পারে, তিনটা অ্যাটম দিয়ে হইতে পারে, চারটা অ্যাটম দিয়ে হইতে পারে, অনেক লেয়ার হতে পারে, কোনো সমস্যা নাই। মানে মানে সবসময় যে হাফ মানে হাফ, সেই হাফ না। ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝছি। ঠিক আছে, এটা ওনারা যখন এই আইডিয়া গুলো 1934 সালে দিলেন, তখন ওনারা হচ্ছে ভলটেয়ার কনস্ট্রাকশন করার জন্য, সুবিধার জন্য, ভলটেরা ভলিউম এগুলো করার জন্য ওনারা জাস্ট হচ্ছে মিডল থেকে এগুলো কাটাকাটি করছেন। সেই জন্য হচ্ছে যে এই নামটা চলে আসছে হাফ প্লেন। ঠিক আছে, জি স্যার। আসলে আমরা এখন এটাকে বলি এক্সট্রা লেয়ার অফ লেয়ার অফ অ্যাটমস। ঠিক আছে, এক্সট্রা লেয়ার অফ অ্যাটমস।
নট নেসেসারি এক্স্যাক্টলি হাফ প্লেন হতেই হবে। এইটা গেল একটা। তারা তো প্রথমে চিন্তা করে দেখো তার কি হবে, বসে বসে চিন্তা করলো যে একটা এক্সট্রা হাফ প্লেন বসাই দেই, তাহলে আমাদের ওইটা ম্যাট্রিক্সের ভিতরে মুভ করে সেটাই ডিফর্মেশন করা যায়। তুমি চিন্তা করতে পারো এটা আসলে কত বড় একটা, কিভাবে করে চিন্তা করে এই জিনিসটা বের করতে পারে। এখনকার দিনে কিন্তু আমরা শুনি না চিন্তা করে কিছু বের হচ্ছে, তাই না? তাহলে তারপরে দেখো আমরা আরেকভাবে একটু চিন্তা করি। এটা হচ্ছে 1934, দেন 1939 বার্গার চলে আসলো। বার্গার কি বললো, শুধু যে এভাবে মুভ করতে পারে সে একটু বাঁকা করে চিন্তা করলো, there might be some other movement, যে এখানে বলছে কি পুরো প্লেনটা একসাথে মুভ করবে। উনি চিন্তা বললেন যে নট নেসেসারিলি, আমি আরেকটা মুভমেন্ট আবিষ্কার করি। উনি বললেন কি একটা অ্যাটম এখান থেকে এই অ্যাটমটা ডিসপ্লেস হয়ে এইখানে গেল, এই অ্যাটমটা ডিসপ্লেস হয়ে এইভাবে গেল, এই অ্যাটমটা ডিসপ্লেস হয়ে এইভাবে গেল, এইভাবে করে মুভমেন্ট আগাতে পারে। উনি বললেন যে এটার নাম আমি দিলাম স্ক্রু ডিসলোকেশন। কেন স্ক্রু ডিসলোকেশন? তুমি একটু চিন্তা করো, একটা স্ক্রু মনে করো এই যে বাইরে থেকে আমি একটা স্ক্রু এখান থেকে আমি ঢুকানোর চেষ্টা করছি। মনে করো এখানে একটা স্ক্রু ঢুকাতে হলে কি করব, আমরা এটাকে আস্তে 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 করে এভাবে করে করে একটা স্ক্রুতে প্যাচ থাকে না, আমরা আস্তে আস্তে করে পিচ অনুযায়ী আমরা আস্তে আস্তে করে এটাকে একটা টেস্টার বা আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা আস্তে আস্তে ঘোরাতে থাকবো না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তারপর সে আস্তে আস্তে ভিতরে যাবে না, এভাবে করে করে আস্তে আস্তে ভিতরে যাবে না? ইয়েস অর নো? জি স্যার। তাহলে স্যার। এইখানে কিন্তু বার্গারের আইডিয়াটা কিন্তু সেম। এই একটা অ্যাটম এটুকু সরলো, এই একটা অ্যাটম এটুকু সরলো, এই একটা অ্যাটম এটুকু সরলো, এইভাবে করে করে এখানে একটা স্টেপ তৈরি হচ্ছে। স্টেপ তৈরি হওয়া মানে কি? আচ্ছা এখানে বলি আমরা, এই যে স্টেপটা তৈরি হচ্ছে, এই স্টেপটা তৈরি হওয়া মানে কি অ্যাটমের পজিশন চেঞ্জ হয়েছে না? ওয়ান জি স্যার। ল্যাটিস পয়েন্ট থেকে আরেক ল্যাটিস পয়েন্টে গেছে, তার মানে কি এখানে শেপ চেঞ্জ হয়েছে। এইটাই হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন। এখানে হচ্ছে পুরোটা একসাথে করেছে, আর এখানে বার্গার আইডিয়া দিল নো, দ্যাটস নট রাইট, they will move one atom by one atom, and when they move one atom by one atom, so it will look like a screw is moving inward. So his idea was this is a screw like movement, it will move inward step by step, just like helically, like just like this, and he gave him the name screw dislocation. আমরা আরো দেখবো, আরো ক্লিয়ার হবে। এইটা হচ্ছে মিক্সড আমরা পরে দেখবো। Mix is not pure screw, it's not pure edge, that is edge dislocation, sorry, mixed dislocation. We'll have a look on it later. তাহলে এটা গেল। এখন আরো আসি, তাহলে আমরা একটু দেখলাম বেসিক্স, আমরা একটু দেখলাম। এখন আমরা আবার চিন্তা করি actually how deformation occurs on edge dislocation. স্ক্রুটা আমরা পরে edge dislocation, what we are saying here, an extra half plane, it will slide through the crystal, it will slide through the crystal just like this. You push it, it moves to the right, if you push it, it moves to the right, and just like this we'll get deformation. So how actually it happens? So this is an complete plane. Why we are saying it's a complete plane? Because in each lattice point there is an atom. Here is also complete plane. It's every lattice point there is an atom. It's also a complete point. এখন আমাকে আমি একজনকে বলি, কাকে বলবো? আগে কখনো ধরে নেই কে আছে এরকম বলো তো, কার সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি কখনো? এমন কেউ আছো যার সাথে আমার এখন পর্যন্ত আমি কথা বলিনি? কেউ নেই? তুহিন ইসলাম, তুহিন, তুহিন ও নাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছো? জি স্যার, জি স্যার এই শুনতে বলো পাচ্ছি তো, স্যার। তোমার সাথে আমার কখনো কথা হয়নি, তুমি তুমি কথা বলো না কেন? স্যার ভয় পাওয়ার কিছু নাই, মারবো না।
তো যেটা হচ্ছে এই একটা এই যে এইখানে দেখো এটা কি কমপ্লিট প্লেন না হাফ প্লেন বলো তো এই এটা লেয়ারটা কমপ্লিট প্লেন জোরে কমপ্লিট প্লেন বলবে স্যার স্যার কমপ্লিট প্লেন স্যার আচ্ছা এটা হচ্ছে এ এটা হচ্ছে বি হোয়াট অ্যাবাউট বি স্যার বিও কমপ্লিট প্লেন স্যার হোয়াট অ্যাবাউট সি কমপ্লিট প্লেন স্যার ডি স্যার কমপ্লিট প্লেন ই স্যার ইতে একটু ইয়ে হয়েছে স্যার স্ট্রেসড হয়ে গেছে স্যার কিন্তু কমপ্লিট প্লেন নাকি হ্যাঁ স্যার কমপ্লিট প্লেন এফ এটাও স্যার কমপ্লিট প্লেন আচ্ছা জি জি স্যার জি এটা কমপ্লিট না স্যার হ্যাঁ জাস্ট আমরা যদি এখন টেক এ লুক দেখে কি মনে হচ্ছে আমরা যদি এখন নিচ থেকে দেখি এ এ কমপ্লিট প্লেন বি বি সি সি ডি ডি ই ই এফ এফ এইখানে জিটা যদি বলি এই জি কিন্তু একসাথে নাই দেখ এই জায়গাটা একটা সেপারেটেড তাই না জি স্যার সেপারেটেড দেখে এখন কি মনে হচ্ছে ইট লুকস লাইক an extra layer of atoms we just call it extra half plane is inserted here it looks like this এবং and they're on this plane you can say this is extra half plane extra layer of atoms they are on this plane we call this plane sleep plane okay mute করে ফেলো this is our sleep plane because this extra layer of atoms will deform will move will sleep on this plane that's why this is our sleep plane তাহলে কি হবে এই যে স্লিপ প্লেনের উপরে এই স্লিপ প্লেনের উপরে দে উইল মুভ কিভাবে মুভ করবে সেটা আমরা দেখছি একটু পরে তাহলে so this is our an extra layer of atoms this is an edge dislocation this is our symbol of edge dislocation and inverse T and inverse T this is our slip plane this is our extra layer of atoms so we call it edge dislocation okay so this is our extra layer of atoms তাহলে এই এটা আমাদেরকে এইভাবে করে মুভ করে তারা এখন কিভাবে মুভ করবে তারা মুভ করবে দেখো এই ছবিটাতে খেয়াল করো পজিশন এটা আমাদের কি ছিল এই যে এক্সট্রা লেয়ার অফ অ্যাটমস এখন কি মনে হচ্ছে এক ঘর বামে চলে আসছে না এই দেখো এটা ছিল কমপ্লিট সে এখন একটু ভিতরে ঢুকে গেছে তাই না দেখে কি মনে হচ্ছে এইভাবে করে 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 এই যে এক্সট্রা লেয়ার অফ অ্যাটমস সেটা আমি কালারটা চেঞ্জ করি এই যে এক্সট্রা লেয়ার অফ অ্যাটমস যেটা ছিল সেটা এক ঘর বামে চলে আসছে তারপর সে কি করবে আবার সে এখানে চলে আসবে তারপর এখানে চলে আসবে তারপর এখানে চলে আসবে এসে এসে সে একদম ক্রিস্টালের একদম ডান পাশে চলে আসলো ওই ইনসেলের একদম ডান পাশে চলে আসবে বা পাশে চলে আসলো বা পাশে চলে আসলে কি মনে হলো এইখানে একটা কি হলো একটা স্টেপ এই জায়গাটা এমটি হয়ে গেল না মনে হলো না ক্রিস্টালের এই অংশটুকু বাঁ দিকে শিফট হয়েছে শিফট টু দ্য লেফট সাইড রাইট জি স্যার তাহলে যদি তারা লেফট সাইডে শিফট করে তাহলে তাহলে কি মনে হবে সে atom they change their positions when atoms change their position in this way we call it deformation it's a permanent shape change we call it deformation okay জি স্যার এখন আমরা আমাদের মনে হয় এখনো আমাদের ক্লিয়ার হয়নি ক্লিয়ার হয়েছে আমরা একটা ভিডিও দেখি আচ্ছা ভিডিও দেখার আগে বলো তাহলে ডিসলোকেশন কিভাবে মুভ করে আমি কাকে জিজ্ঞাসা করব সাজ্জাদুর রহমান यस सर তাহলে তো বলো তো আমরা এই স্লাইডে কি শিখলাম ডিসলোকেশন কিভাবে মুভ করে বলো আমাকে আমি শুনি আমরা শুনি सर डिसलोकेशन জোরে स्टेप আমি वाइज শুনি না सर डिसलोकेशन গুলো স্যার স্টেপ ওয়াইজ মানে একটা স্টেপ ওয়াইজ মানে মুভ করতে করতে একদম এক ল্যাটিস পয়েন্ট টু অ্যানাদার ল্যাটিস পয়েন্ট ওয়ান ল্যাটিস পয়েন্ট টু অ্যানাদার ল্যাটিস পয়েন্ট ওকে জি স্যার হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের পারফেক্ট একটা ডিসলোকেশনের আমরা একটা एग्जांपल দেখছি আসলে ওয়ান ল্যাটিস পয়েন্ট অ্যানাদার ল্যাটিস পয়েন্ট তারা এত সহজে মুভ করবে না ডিসলোকেশন আরো কমপ্লিকেটেড হয়ে যাবে তারা পার্শিয়াল ডিসলোকেশন হয়ে যাবে তারা স্প্লিট হয়ে যাবে একটা ভেক্টরসকে আমরা যেরকম যে আমরা স্প্লিট হয়ে যায় না আমরা ভেক্টরস কি করি আমরা দুটো ভাগ করে ফেলতে পারি না
আমরা এরকম করে ডিসলোকেশন আসলে ভাবে করে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে হয়ে পাশের ডিসলোকেশন হয়ে তারা মুভ করবে, ওগুলো আমরা পরে দেখবো। আপাতত তারা দেখছে এক ল্যাটিস পয়েন্ট থেকে আরেক ল্যাটিস পয়েন্টে তারা যাবে। তাহলে বেসিক্যালি কিভাবে যায় আমরা ভিডিওটা খেয়াল করি, বারবার দেখি, আমরা কয়েকবার দেখবো। দেখো দেখো আমরা কয়েকবার এটা চালাচ্ছি, সবাই খেয়াল করো, দেখতে পাচ্ছ তো একটা জিআইএফ ইমেজ আমরা কিভাবে আসলে ডিসলোকেশন মুভ করছি। দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, বারবার দেখো আমরা একটা পারফেক্ট ক্রিস্টালের উপর আমি স্ট্রেস দিলাম, শিয়ার স্ট্রেস দিয়েছি। শিয়ার স্ট্রেস দিলে কি হবে আমরা জানি কি, শিয়ার স্ট্রেস কি প্যারালালি থাকে না সারফেসের সাথে, আমি এটাকে শিয়ার স্ট্রেস দিলাম। শিয়ার স্ট্রেস আসলো কোথা থেকে, বেসিক্যালি আমি দিয়েছি মনে করো টেনসাইল বা কম্প্রেসিভ স্ট্রেস আউটসাইড ডে ম্যাটেরিয়ালের, তারপর সেটা রিজলভ হয়ে তার যে শিয়ার কম্পোনেন্ট, সেই শিয়ার কম্পোনেন্টে হচ্ছে আমার ম্যাটেরিয়ালের ভিতরে কাজ করছে, সেই শিয়ার কম্পোনেন্টে হচ্ছে ম্যাটেরিয়ালকে আমাকে স্ট্রেস দিচ্ছে। সেই স্ট্রেসের কারণে আমি এইখানে একটা বন্ড ভেঙে গেল। এই বন্ডটা যখন ভেঙে গেল সে কি করলো, আস্তে আস্তে এইখানে একটা বন্ড ভাঙলো, বন্ড ভেঙে পরে নেক্সট বন্ডের সাথে সে জোড়া লাগলো, তারপরে ওই বন্ডটা ভেঙে গেল, এখানে এই বন্ডটা ভেঙে গেল, ভেঙে গিয়ে তাহলে কি হলো, এইটা সে এখানে জোড়া লেগে গেল। মনে করো আমাদের, আমি একটু বুঝাই, প্রথমে এইভাবে ছিল, মনে করো এই, এখন কি হলো, এইটা যদি বামে মুভ করতে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি হবে, ইজিয়েস্ট ওয়ে হবে এইখানে যদি আমি একটা বন্ড ভেঙে দিতে পারি, তাই না? এখানে যদি একটা বন্ড ভেঙে দিতে পারি, একটু খেয়াল করো তোমরা, যে একটাও দেখো আমার আমি যেটা ড্র করছি সেটা থেকে লোক, if you just split here, if you just split but sever the bond here, if you can sever it, then if you sever the bond here, then এই অংশটুকুর সাথে যদি এটাকে জোড়া লাগায় দিতে পারি তাহলে কি হলো, এইটা we get a complete plane here, এবং এই অংশটুকু আমাদের তখন কি হয়ে গেল মেহেদী হাসান, এক্সট্রা হাফ প্লেন, তাই না? জি স্যার এক্সট্রা প্লেন। হ্যাঁ, তাহলে আমরা একটা মুভমেন্ট পেলাম। এখন আরেকটা মুভমেন্ট করি, अगेन উইথ এখান থেকে আমরা বন্ডটাকে সেভার করি। এইখানে যদি হয় তাহলে আমরা এখন এই যে বটমের যেটা আছে সেটার সাথে আমরা এখন এইখানে আমরা একটা বন্ড করে ফেলি, সরি সরি ওইটা না, ওইটা এটার সাথে না, এই যে এইটার সাথে, হ্যাঁ, we make a bond here with our extra half plane, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, this is our new extra half plane। তারপর আমরা আবার কি করি, now again we sever the bond here, তাহলে আমরা এবং এটার সাথে we will make a perfect plane here। now this is our, what is this, this is our extra half plane, so our extra half plane was here, this is our edge dislocation, it was here at first, then we moved it through the crystal like in this way and we shifted it to the left, and what happened here, so we got a displacement in our crystal, so this is our permanent shape change। so this is our how dislocations move, ঠিক আছে? now the question comes, তাহলে এই যেখানে যে আমরা যে দেখলাম ডিফর্মেশন হলো, whether it is elastic or plastic, আমি যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবে, খালিদ হোসেন, এসএম খালিদ হোসেন, 1222। so the deformation we have here, is it elastic or plastic? স্যার এটা ইলাস্টিক ডিফর্মেশন। কেন ইলাস্টিক হলো? স্যার ডিফর্মেশনটা পার্মানেন্ট হলে স্যার প্লাস্টিক হবে, আর যদি পার্মানেন্ট না হয় তাহলে ইলাস্টিক হবে। আরে ভাই এখানে কি হলো, এখানে স্যার আমি যদি আবার উল্টা দিক থেকে যাই তাহলে কি স্যার আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবো না, তাহলে কি প্লাস্টিক বলতে পারি না? আচ্ছা সারাদিন ক্লাসে কি পড়লাম,
রাইসা তাহিয়া 25 জি স্যার। প্লাস্টিক অর প্লাস্টিক স্যার প্লাস্টিক ডিফরমেশন। কেন সেটা রোল 22 কে বুঝাও এখন আমরাও শুনি। স্যার এখানে তো দুইটা ডিসলোকেশন মুভমেন্ট করে, দুইটা না একটা, মানে সরি লেফট সাইডে যে একটা লেফট দিকে যেটা মুভ করছে করে হচ্ছে এটা টোটালি চেঞ্জ করে ফেলছে ক্রিস্টাল স্ট্রাকচারে, ফরমেশন অফ নিউ ক্রিস্টাল স্ট্রাকচার। তার ল্যাটিস পয়েন্টগুলো শিফট হয়ে গেছে না সবগুলো? হ্যাঁ, বাল্কে ল্যাটিস পয়েন্টগুলো শিফট হয়ে গেছে, আগে ক্রিস্টাল আর নতুন ক্রিস্টাল। হ্যাঁ, পার্মানেন্ট চেঞ্জ। হ্যাঁ। ও যে এখন তোমরা একটা কোশ্চেন করতে পারতে, তোমরা কেন কোশ্চেনটা করলে না আমি বুঝলাম না। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এখানে যদি আমি যে স্ট্রেসটা দিলাম, বলো। স্যার আমি এখানে যে স্ট্রেসটা দিলাম, গাইসা মিউট করো। হ্যাঁ বলো। আমি এখানে স্যার যে স্ট্রেসটা দিলাম, এই স্ট্রেসটা যদি এমন হইতো যে এটাকে টোটালি মানে মুভ একদম শেষ পর্যন্ত করতে পারলো না, মাঝখানে গিয়ে ট্র্যাপড হয়ে গেল, হ্যাঁ হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি বলি, আমাকে একটা ক্রিটিক্যাল রিজলভ শিয়ার স্ট্রেস বলে একটা জিনিস আছে। হ্যাঁ, ওই পরিমাণে স্ট্রেস আমাকে ম্যাটেরিয়ালের ভিতরে দিতে হবে। ওই পরিমাণে স্ট্রেস যদি আমি ম্যাটেরিয়ালের ভিতরে দিতে পারি, দেন দিস থিং উইল হ্যাপেন। এখন আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা ব্যারিয়ার আসলো, মানে একটা প্রেসিপিটেট চলে আসলো, তখন কি হবে? এটা মুভমেন্ট আটকে যাবে। ঠিক আছে? জি স্যার। মুভমেন্ট আটকে গেলে সে এইখানে ডিসলোকেশনটা এখানে ট্র্যাপ হয়ে থেকে গেল। ভেরি ফাইন, ট্র্যাপ হয়ে থেকে গেল। এখন আরেকটা মনে করো ডিসলোকেশন আবার ক্রিয়েট হলো। এখন ওইটা যদি সে এই ডিসলোকেশনটাকে যদি সে কোনো ম্যানেজ করতে না পারে, তাহলে এটাও এখানে আটকে যাবে, পাইল আপ হবে। পাইল আপ হলে লাভ কি? স্ট্রেন হার্ডেনিং হবে, স্ট্রেস বাড়বে। যদি ডিসলোকেশন মুভ করতে পারে তাহলে ম্যাটেরিয়ালের ভিতরে স্ট্রেস বাড়বে না। যদি মুভমেন্টটাকে তুমি আটকে রাখতে পারো ডিসলোকেশনের, তাহলে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে ডিসলোকেশনের মুভমেন্ট আটকে যাবে। তখন ম্যাটেরিয়ালটাকে সে কি করবে? তার ভিতরে সে আরো বেশি স্ট্রেস সে জেনারেট করার চেষ্টা করবে মুভমেন্ট করার জন্য। ডিসলোকেশনকে আরো বেশি করে সে নিজেকে চাপ দিবে যে আমাকে আরো স্ট্রেস দাও, আরো লোড দাও, আরো প্রেসার দাও, নাহলে আমি মুভ করবো না। তুমি এভাবে করে করে ম্যাটেরিয়ালের স্ট্রেস তখন বাড়তে থাকবে। স্যার ন্যাচারালি প্রিসিপিটেট ছাড়া এভাবে মানে মাঝখানে হঠাৎ করে স্টপ হয়ে যাওয়াটা সম্ভব না? হ্যাঁ সম্ভব, গ্রেন বাউন্ডারি থাকলে হবে। আচ্ছা, সাবস্টিটিউশনাল অ্যাটম, হ্যাঁ সাবস্টিটিউশনাল বা ইন্টারস্টিশিয়াল অ্যাটম থাকলেও তো হবে, মানে অ্যালয় আর কি। হ্যাঁ হ্যাঁ যাই থাকুক, মানে এমন কিছু থাকতে হবে। প্রেসিপিটেট বলতেছে হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। মানে তুমি যদি একটা স্পিড ব্রেকার থাকে এখানে, স্পিড ব্রেকার ইন ফর্ম অফ এ গ্রেন বাউন্ডারি, লেজ, বা তোমার মনে করো একটা ইন্টারফেস, তারপর মনে করো একটা এক্সট্রা সারফেস ক্যান বি প্রেসিপিটেট, সাবস্টিটিউশনাল অ্যাটম, ইন্টারস্টিশিয়াল অ্যাটম, এনিথিং। সো তখন তোমার কি হবে? তখন তোমাকে ওইটাকে মুভ করাতে হলে তখন দেখা গেলো যে আরো বেশি পরিমাণে শিয়ার স্ট্রেসের অ্যামাউন্ট বাড়াতে হবে। যদি বাড়াতে পারো তাহলে এটা মুভ করবে। ইফ ইউ ক্যান নট ডু ইট, তাহলে এটা ওখানে স্টাক হয়ে থেকে যাবে। ঠিক আছে? মানে মুভ করাতে হলে তোমাকে বেশি লোড দিতেই হবে, না হলে তুমি এটাকে এটার ভিতরে ট্র্যাপ হয়ে থেকে যাবে। এরকম থাকবে ডিসলোকেশন। কারণ তুমি যতই তুমি ম্যাটেরিয়ালকে ডিফর্ম করো, ম্যাটেরিয়ালের ভিতরে তত আমার ডিসলোকেশন, তত বেশি ডিসলোকেশন তৈরি হতে থাকে, লাখ লাখ ডিসলোকেশন তৈরি হতে থাকবে। তাহলে এটা আমাদের ইলাস্টিক না প্লাস্টিক? তোমার কোশ্চেনে আমি অ্যান্সার দিতে পেরেছি হিরণময়? জি স্যার। আচ্ছা, তাহলে ইলাস্টিক না প্লাস্টিক হিরণময় বলো তো? স্যার এখানে যে ডিফরমেশনটা দেখানো হলো মাত্র টোটালটা, হ্যাঁ হ্যাঁ স্যার এটা তো পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে স্যার, এটা তো প্লাস্টিক। হ্যাঁ পার্মানেন্ট ডিফর্মেশন। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, তাহলে এইখানে ডিফিউশন তো আমরা জানি তাই না? ডিফিউশনের সাথে ডিফিউশনও তো আমাদের অ্যাটম পজিশন চেঞ্জ করে। ডিফিউশন তাহলে কি পার্মানেন্ট শেপ চেঞ্জ? ডিফিউশনের মাধ্যমে কি প্লাস্টিক ডিফর্মেশন হবে? না স্যার, হবে না। না, এটা হবে না। এটা তোমাদেরকে একটা দিয়ে দেই, এক প্যারা লিখে নিয়ে আসবা মঙ্গলবারে। হ্যাঁ মঙ্গলবার দিন বন্ধ। ও সরি, তাহলে শনিবারে। থিওরিটিক্যালি তো হওয়া উচিত, মানে যদি আচ্ছা ডিফিউশনের থ্রু একটা প্যারাগ্রাফ লিখতে হবে না। হ্যাঁ বলো, কে বলতে যাচ্ছ বলো।
স্যার যদি ডিফিউশনের থ্রু ভ্যাকেন্সি টু ভ্যাকেন্সি যদি হচ্ছে অ্যাটম পজিশন চেঞ্জ করে স্টিল ল্যাটিস স্ট্রাকচার তো চেঞ্জ হয়ে গেল, আগের মতো থাকলো না। দেন ইন পার্মানেন্ট জেনারেল আমরা হ্যাঁ থ্যাংক ইউ কে বলছো কথা? স্যার রোল এক আচ্ছা জি স্যার। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। ইন জেনারেল আমাদের ডিফিউশন কি হচ্ছে, আমরা নিউটনিয়ান জাম্প বলি বা যাই বলি, আমরা ফার্স্ট বা সেকেন্ড গুলো বাদ দিয়ে সবই বলে দেয়। ইন জেনারেল বেসিকে যদি থাকি ডিফিউশন আমাদের কি বলে, এক অ্যাটম পজিশন থেকে আরেক জায়গাতে সে জাম্প করলো, একটা ভ্যাকেন্সি যে জায়গা ছিল সেখানে মুভ করলে যেদিকে আমাদের ফ্লাক্সটা থাকলো ভ্যাকেন্সি ফ্লাক্স, তার অপোজিট দিকে হচ্ছে অ্যাটমের মুভমেন্ট থাকলো। অ্যাটমের মুভমেন্ট থাকলে সেইটাকে আমরা প্লাস্টিক্যালি ডিফর্মেশন বলতে পারি। কিন্তু ইন জেনারেল যখন আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে এই ঘটনাটা ঘটতেছে, শুধু ডিফিউশন হচ্ছে, এইটা এত মাইনর স্কেলে হচ্ছে এবং এখানে কোনো ধরনের আমরা ভিজিবল কোনো শেপ চেঞ্জ আমরা ধরতে পারি না, ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা ডাইরেক্ট প্লাস্টিক ডিফর্মেশন আমরা বলি না। কিন্তু যখন আমরা ক্রিপ করি, ক্রিপ হয়, ক্রিপ কি মেটালের কান্না 1-1 এ পড়ে এসেছি, ওই যে হাই টেম্পারেচারে ম্যাটেরিয়ালের ভিতরে যে ডিফর্মেশন হয়, হ্যাঁ, তো এই যে আমাদের ক্রিপ যখন আমাদের হচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, দেখা গেল কি ডিফিউশন ক্রিপ বলে একটা টার্ম আছে। ডিফিউশন ক্রিপে কি হয়, গ্রেন বাউন্ডারিতে সামান্য একটু মুভমেন্ট হলো, হ্যাঁ, ওই ডিফিউশন যে হলো, ডিফিউশনের ফলে গ্রেন গুলো মনে করো একটু ইলংগেটেড হয়ে যাচ্ছে বা একটু এরকম নানা রকম শেপ নিচ্ছে বা গ্রেন বাউন্ডারিতে একটু শিফটিং হলো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, সেইখানে প্লাস্টিক ডিফর্মেশন হয়েছে। ডিফিউশন ক্রিপের এটা কি মাধ্যমে অনেকটা এরকম যে হচ্ছে স্যার ডিফিউশন নরমালি হচ্ছে র‍্যান্ডম ডিরেকশন হতে থাকে, বাট অনেক হাই জোরে বলো, টেম্পারেচার। তোমার কথা খুব মানে হচ্ছে বেস বেশি আসছে, মানে তোমার ই কম আছে, মানে আমি ফ্ল্যাট হয়ে যায় আর কি, মানে কথা আমি বুঝতে পারি। আচ্ছা স্যার, মানে ব্যাপারটা কি এরকম যে হচ্ছে ডিফিউশন নরমালি র্যান্ডমলি অনেক মানে যে কোনো ইউনিডিরেকশনাল দিকে চারদিকে হতে পারে, বাট এক্সট্রা হাই টেম্পারেচারে ডিরেকশনালি ডিফিউশন হয়, এই জন্য হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন হয় এমন কিছু? হ্যাঁ কাছাকাছি গেছো, যেটা হচ্ছে ডিফিউশন তো আমার ইন জেনারেল তো হচ্ছেই, যখন আমি হাই টেম্পারেচারে স্ট্রেস দেব, হ্যাঁ, তখন ডিফিউশন গুলো ডিরেকশনালি হচ্ছে। মনে করো কি এই একটা গ্রেনটা মনে করো ছিল এরকম, এই দেখা গেল যে তার এখান থেকে অ্যাটম গুলো মুভ করে এইখানে ডিপোজিট হচ্ছে, এইখান থেকে যাচ্ছে এইখানে ডিপোজিট হচ্ছে, হয়ে তাহলে কি হচ্ছে, গ্রেনটা একটু ইলংগেটেড হয়ে গেল, দেখা গেল যে আগে যা ছিল তার থেকে সেটা ইলংগেটেড হয়ে গেল। পার্মানেন্ট শেপ চেঞ্জ, ইলংগেটেড হয়ে গেল মানে কি পার্মানেন্ট শেপ চেঞ্জ, তার মানে ডিফর্মেশন, পার্মানেন্ট ডিফর্মেশন, ঠিক আছে? এটা আমরা একটু পড়বো এই কোর্সে, বেশি পড়বো না, এগুলো মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে পড়াশোনা। তাহলে আমাদের কি বলতে পারি, ডিফিউশনের মাধ্যমেও কিন্তু আমি প্লাস্টিক ডিফর্মেশন ঘটাতে পারি, যদি আমাদের সে কোনো পার্মানেন্ট চেঞ্জ করায়, গ্রেইনের শেপ চেঞ্জ করায়, বা অ্যাটমের পজিশন গুলোতে কোনো বাল্ক লেভেলে সে পরিবর্তন আনে, যেটা ডিসলোকেশন করে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ক্লাস টেস্টে এই রিলেটেড কোশ্চেন আসলে আশা করি আমরা অ্যানসার দিতে পারবো। তাহলে প্লাস্টিক ডিফর্মেশন কিভাবে হবে, প্রসিডস, প্লাস্টিক ডিফর্মেশন প্রসিডস অ্যাটমিক স্টেপ বাই অ্যাটমিক স্টেপ, ছোট ছোট করে পা দিয়ে যাবে সিঁড়িতে, এক ধাপ একবারে করে সে মুভ করবে বাই দ্য জেনারেশন অ্যান্ড মুভমেন্ট অফ ডিসলোকেশন, বাই দ্য জেনারেশন অ্যান্ড মুভমেন্ট অফ ডিসলোকেশন, সে এই যে ডিসলোকেশন জেনারেট করবে and then move করবে, they will generate dislocation and then move the dislocations. That's how plastic deformation will occur. আমি যে ডিফিউশন ক্রিপ বললাম সেগুলো হচ্ছে এক্সেপশনাল কেস, ডিফিউশন ক্রিপ যেরকম আছে ডিসলোকেশন ক্রিপও সেরকম আছে, এগুলো এক্সেপশনাল কেস, সেগুলো আমরা অন্য সময় দেখব। ইন জেনারেল আমরা এখন প্লাস্টিক ডিফর্মেশন উইল অকার অনলি বাই, এগুলো এই যে ডিফিউশন ক্রিপ, ডিসলোকেশন ক্রিপ, এগুলো হচ্ছে টেম্পারেচার লাগবে, টেম্পারেচার হাই টেম্পারেচার লাগবে। In general, deformation will occur, plastic deformation will occur only by movement of dislocations. How we move dislocations? If we don't have any dislocation in your material, you generate them. How we generate them? We'll see how we can generate dislocations. Okay? তাহলে এইটুকুই থাকে। ডিসলোকেশনের শুরুর দিকে একটু আস্তে আস্তে যাবো, আমরা ডিসলোকেশনের আইডিয়াটা একটু মাথায় ঢোকাতে হবে, তারপরে আমরা ধাম ধাম করে এগিয়ে যাবো, ঠিক আছে?
স্যার হ্যাঁ, আমি তোমাদেরকে চ্যাপ্টার 1 হ্যান্ডআউট দিয়ে দিয়েছি রাত্রে, অনেক রাতে দিয়ে দিয়েছি। সিটিটা তাহলে কি স্যার ওইটার উপরে হবে? পুরো চ্যাপ্টার, ম্যাথ থাকবে না। আচ্ছা, মানে শুধু ওই মানে হ্যান্ডআউট ওয়ানটার উপরে আর কি। হ্যাঁ, আর একটা কথা স্যার, ওই যে আমাদের পোস্টার প্রেজেন্টেশনের নাম দিব আমরা গ্রুপগুলার, ওগুলা কি মেটালার্জিক্যাল বেসড হওয়া লাগবে? নট নেসেসারিলি। তুমি যদি চাও তোমার নাম তুমি ওই যে কিউ কালার রঙও রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। তোমার নাম না, মানে আমি তোমাদের গ্রুপের নাম, সরি। আচ্ছা, আমাদের পুরনো আরেকজন ছিল না, 3 জন না আমাদের? আমি বারবার ভুলে যাই। তেরো ব্যাচে 20 কে আছে? 13 ব্যাচে 20 অ্যাবসেন্ট। রাবিন এবং মুতাসিম আছে। স্টুডেন্ট নাম্বার 17 ব্যাচ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 permanent absent, 19 20 21 absent, 21 22 23 permanent absent, 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 তো পার্মানেন্ট absent, তাই না? জি স্যার। 37 38 39 40 41 42 43 absent, 44 45 45 absent, 46 47 48 absent, 49 50 জোরে বলো, কে বলতে যাচ্ছ? স্যার 48 ছিল, মনে হয় নেট খারাপ, একটু ডিসকানেক্টেড 40 তো নাই, মানে আমি আবার বলি 21 43 45 48। তুমি কার কথা বলছো? 48 এর কথা। 48 ছিল স্যার, ও আমাকে একটু ফোন দিয়েছিল যে নেট চলে গেছে, মানে একটু আগে আর কি। আচ্ছা, তুমি কে বলছো? আমি বলছি যে 30। 30, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, 43 কি তোমাদের কি সে কি পার্মানেন্ট অ্যাবসেন্ট নাকি এক্সামে রেজিস্ট্রেশন করেনি নাকি সে এই কোর্সে আসছে না, কোনটা? না স্যার, ও অনেকগুলা কোর্সেই মিস করতেছে ক্লাস। তো তার কোনো তার অ্যাডভাইজার সাথে কি বুঝলো শীত স্যার হলো ওর অ্যাডভাইজার আর কি। আচ্ছা আচ্ছা, স্যারেরও তো এটা আমার কোর্স আছে, তাহলে তো স্যার তো মনে হয় ইনফর্মড অলরেডি, তাই না? জানি স্যারের কোর্স কি করছে সে? এখন স্যার মানে অতটা খেয়াল করিনি, তবে মাঝে মাঝেই এরকম অ্যাবসেন্ট যায়, মানে আমি কিন্তু একদিনও মনে হয় তাকে প্রেজেন্ট পাইনি। মানে স্যার মানে প্রায় কোর্সেই স্যার মানে ম্যাক্সিমাম দিনই স্যার অ্যাবসেন্ট থাকে, এরকম হয়, খুব কমই আসে আমার দেখা মতে আর কি। ও, আমি একদিন পেয়েছিলাম 20 তারিখে। ও, আরো 2 দিন ছিল দেখি। আচ্ছা ঠিক আছে, মানে এটা কি কোনো ডিভাইস রিলেটেড ইস্যু নাকি জাস্ট অ্যাবসেন্ট? শুধু কি এই সেমিস্টারই নাকি মনে করো আগে যখন তোমরা ফিজিক্যালি ক্লাস করতে তখন ছিল? গত সেমিস্টারের কোর্স এরকম, মানে প্রায় ঠিক আছে, অল্প অল্প মিস দিচ্ছে। ওকে, আর কারো কিছু বলার আছে? তাহলে আমি একজনকে দিয়ে শেষ করি। শুভেন্দু, ডিসলোকেশন কি আমরা তাহলে চাই কি চাই না? স্যার হ্যাঁ, আমরা চাই এটা, কারণ ওইটার মাধ্যমে আমরা মানে জোরে বলবা। স্যার ওইটার মাধ্যমে ম্যাটেরিয়ালের মানে মেকানিক্যাল প্রপার্টি অনেক কিছু চেঞ্জ করতে পারবো আমরা, এটা চাই আমরা। সাধারণত চাই, হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ম্যানিপুলেট করতে পারবো। তো ম্যানিপুলেট কথাটা একটু খারাপ দেখায়, আমরা আমাদের মতো করে প্রপার্টি কি বলা যায়, চেঞ্জ করতে পারবো স্যার, চেঞ্জ করতে পারবো। আরেকটা সুন্দর একটা শব্দ খুঁজছিলাম, যাই হোক, চেঞ্জ করতে পারবো আমরা, সেটা সেজন্য আমাদেরকে ডিসকাশন থাকা ভালো। কিন্তু যদি আমরা হাই স্ট্রেংথ চাই তখন কি ডিসকাশন থাকা ভালো না খারাপ? স্যার হাই স্ট্রেংথ, স্যার হার্ডনেস চাইলে স্যার আমরা ডিসলোকেশন চাবো। স্ট্রেংথ হার্ডনেস একই কথা। ইয়েস স্যার, স্ট্রেংথ চাইলে আমরা ডিসকাশন চাবো কি চাবো না? স্যার প্লাস্টিক ডিফর্মেশন যেহেতু হবে স্যার চাবো না, অবশ্যই তো না, হাই স্ট্রেংথ চাওয়া মানে কি প্লাস্টিক ডিফর্মেশনকে রেস্ট্রিক্টেড করে ফেলা, তাই না? ইয়েস স্যার। তখন কি আমরা ডিসলোকেশন চাবো কি চাবো না? স্যার আমাদের তো স্যার মানে এটাকে এনট্র্যাপ করে দিতে হবে না স্যার? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, আমি এইটাই জানতে চাচ্ছিলাম।
আমরা তখনও ডিসলোকেশন যাব, আমরা যাব ডিসলোকেশন যেন আরো বেশি তৈরি হয়। আরো বেশি তৈরি হলে কি হবে, তখন ডিসলোকেশন গুলো একটার সাথে একটা এভাবে লেগে যাবে, মনে করো যে মাঝে মাঝে চুলে জট পেকে যায় না, ওরকম আর Yes, কি, sir. এমন ভাবে জট পেকে যাবে তুমি আর সেটাকে ছাড়াতে পারবে না, ডিসলোকেশন মুভ করতে পারবে না। তুমি যদি ডিসলোকেশন মুভ না করাতে পারো তার মানে কোনো ডিফরমেশন নাই, কিন্তু স্ট্রেস বাড়তে থাকবে। কারণ জি, স্যার। যে চেষ্টা করবে, ম্যাটেরিয়াল চেষ্টা করবে কি ডিসলোকেশনকে মুভ করানো, যার জন্য ম্যাটেরিয়ালের স্ট্রেস বাড়তে থাকবে, যার জন্য কি হবে, ম্যাটেরিয়ালের ইয়েল্ড স্ট্রেস অনেক বেড়ে যাবে। ইয়েল্ড স্ট্রেস পৌঁছে যাওয়া মানে হচ্ছে ম্যাটেরিয়ালের ভিতরে আমাদের মুভমেন্ট শুরু হয়ে যাওয়া। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি অ্যানসারটা খুঁজছিলাম। শুভেন্দু শুভেন্দু যা শুভেন্দু না শুভেন্দু স্যার শুভেন্দু। শুভেন্দু যা বলেছে আমরা কি সবাই বুঝতে পেরেছি? লাস্ট কোশ্চেন, ইয়েস অর নো? বুঝতে পেরেছি? জি স্যার। বুঝতে পারোনি এমন কেউ আছো? অবশ্যই আছো। রাকিবুল হাসান, আবেদ, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? কি বুঝতে জি, পারছো বলো, তুমি আমার শেষ প্রশ্ন, আর কাউকে কিছু জিজ্ঞাসা করবো না। স্যার আমি যদি ডিসলোকেশনের মুভমেন্ট কঠিন করে দেই তাহলে তো হচ্ছে আমার মানে ম্যাটেরিয়ালটা ডিফর্ম করবে না, আর যদি হ্যাঁ, ম্যাটেরিয়াল মানে ডিফর্ম আমি না করে। সবসময় যাবো ডিসলোকেশন যেন ম্যাটেরিয়ালে থাকে। আমি কম যাবো ডাক্টিলিটি বাড়াতে চাইলে, আর বেশি যাবো যদি আমি স্ট্রেংথ বাড়াতে চাই। ঠিক আছে, একটু কনফিউজিং। স্যার এখানে আমি একটা কথা বলতে চাই, এই হ্যাঁ যে শিওর। ডেমাসকান স্টিলের কথা যখন আমরা বলতেছিলাম তখন হ্যাঁ হচ্ছে আমরা একটা কথা বলছিলাম যে আমরা হচ্ছে মানে ব্রিটালনেস চাই, কিন্তু স্যার এটা তো মানে সোর্ড আর কাটলারি দুইটা জিনিস তো আলাদা। কারণ সোর্ড যদি আমি ব্রিটালনেস চাই তাহলে যদি আমি ইম্প্যাক্ট দেই তাহলে তো সোর্ড ভেঙে যাবে স্যার। আমার মনে হয় এখানে মানে মানে হার্ডনেস আর স্ট্রেংথ এই দুইটার মধ্যে ব্যালেন্স দরকার না সোর্ডের কেসে? সোর্ডে আমাদের ব্রিটলনেসটা তো দরকার, আমি তো না তাই স্যার, বলছি। মানে ব্রিটলনেস যদি বলে মানে আমি হচ্ছে যদি হার্ড বানাই মানে কাটলারির কেসে আমি যেটা বলতে চাই যে এইখানে যদি আপনার হার্ডনেস যদি আমি বাড়াই দিই তাহলে হচ্ছে এমনি ছুরির হচ্ছে যে আমরা শার্প যে এজ বানাইছি ওই হ্যাঁ এজটা হচ্ছে সে ঠিক মতো ধরে রাখতে পারবে। কিন্তু আমি যদি সোর্ডের কেসে বলি, সোর্ড যদি আপনি মানে আমরা যদি মানে ওই কাটিং এজটা মানে বানাই মানে লংগিভিটি যদি কাটিং এজটা ধরে রাখার চেষ্টা করি তাহলে হচ্ছে আমি যখন ইম্প্যাক্ট করবো একটা সোর্ডের সাথে আরেকটা সোর্ড বাড়িয়ে দিব, হার্ডনেস যদি খুব বেড়ে যায় তাহলে তো এটা ব্রিটেল হয়ে যাবে। তাহলে হচ্ছে সোর্ড যদি ভেঙে যায় তাহলে তো আমাদের ব্রিটল হয়ে গেলেও মনে করো ভাঙবে কেন, তোমাকে তো স্যার ওই পরিমাণ জোরে বাড়ি দিতে হবে, তাই না? স্যার আমি এখানে একটা কথা অ্যাড করতে চাচ্ছি। করো। স্যার এটা হচ্ছে আপনার যে গত দিনের ওই হ্যাঁ ওই মিসকনসেপশনটার মতো হয়ে গেছে যে ব্রিটল মানে উইক, এটা হ্যাঁ মানে হ্যাঁ জেনারেল জেনারেল পাবলিক যেটা মনে করে আমাদের কাছে তো ওইটা না, আমাদের কাছে ব্রিটল মানে উইক হ্যাঁ এর এটা তো না। না না, ব্রিটল হ্যাঁ মানে হচ্ছে আমাকে মনে করো দুটো ছুরি যদি আমি একটাকে একটা বাড়ি দিয়ে ভাঙতে চাই, ব্রিটল মানে আমাকে কিন্তু সেই পরিমাণে স্ট্রেংথ দিতে হবে, তোমার গায়ের শক্তি তো হবে সেই পরিমাণে স্ট্রেংথ কুলাবে না। জি ঠিক স্যার। আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? স্যার মানে আমরা ডাক্টিলিটি ও চাচ্ছি না বলতে কারণ চাচ্ছে যে ও ডাক্তারি চাচ্ছে যে যেন এটা একটু টাফনেস থাকে, যেন ওটাকে সে রেজিলিয়েন্ট হয়, সেজন্য ওটাকে অ্যাবজর্ব করতে জি পারে। স্যার, এক্স্যাক্টলি আমি ও কথাই বলতে বলছি। চাচ্ছে এই জিনিসটা, বুঝতে পারছো না আজমল? স্যার ও বোঝাতে চাচ্ছে সেটা, যে কিন্তু যেন স্যার সেটা। আমাদের টার্গেটটা তো হচ্ছে কোনো কিছু কাট ডাউন করা, আমরা যদি হ্যাঁ, ইম্প্যাক্টে সেজন্য যদি মানে আমাদেরকে বেঁকে যায় ডাক্তারি না তাহলে তো ব্রিটল আমাদের চাই। টার্গেটটা, জি স্যার, হ্যাঁ টার্গেটটা অ্যাচিভ ঠিক হচ্ছে আছে, না। মানে বুঝতে পেরেছি ও বলতে চাচ্ছে যে আমাদেরকে সেটার ভিতর রেজিলিয়েন্ট করতে হবে। রেজিলিয়েন্টকে আমরা কিভাবে করবো, তাহলে আমরা টেনসাইল টাফনেস বাড়াবো, যেন স্যার তাহলে আমি যদি শুধু একটা আরেকটাকে সারফেস বাড়ি দেয়। হার্ডনিং কিন্তু তুমি তাহলে মনে করো যুদ্ধ এটা করতে গেছো, তুমি ঢালের উপরে তুমি তলোয়ার দিয়ে বাড়ি দিলা, তোমার তলোয়ারের মাথাটা বাঁকা হয়ে গেল, তারপরে তুমি কি করবে, দৌড়ে পালাতে হবে, এছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে, স্যার আমাদের একটা ক্লাস টেস্ট আছে, হ্যাঁ ছেড়ে যাও দিন। যাও যাও, ঠিক আছে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সি ইউ টুমরো। রোল 48 আমি অ্যাটেন্ডেন্সের সময় ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যালো হ্যালো স্যার, এম আই অডিবল?